আমাদের দেশে সাক্ষীদের সুরক্ষার ব্যবস্থাটা কিরকম? উইটনেস প্রোটেকশন নিয়ে এর আগেও বহু মামলাতে আমরা সওয়াল করেছি। নির্দিষ্টভাবে উইটনেস প্রোটেকশনের সাধারণ কোনো ব্যবস্থা নেই। কোনো কোনো মামলায় বিচারপতিদের কাছে নজরে আনলে তখন তারা বলে প্রোটেকশন দাও, কিন্তু আমাদের দেশে উইটনেসরা অধিকাংশ ক্ষেত্রেই ভালনারেবল। বিশেষ করে যদি এমন মামলা হয় যে মামলার সঙ্গে জড়িয়ে আছে হ্যাঁ, হ্যাঁ, অত্যন্ত প্রভাবশালীদের নাম। মাসল পাওয়ার, মানি পাওয়ার অনেকটাই কন্ট্রোল করে। আর যেহেতু আমাদের দেশে বিচার অনেক প্রলম্বিত হয়, ওই সুযোগটা নিয়ে তারা ম্যানেজ করে নেয় ভয় দেখিয়ে বা টাকা পয়সা দিয়ে। এটা খুব সাধারণ ঘটনা, মানে যার ফলে অনেক বড় বড় অনেক গুরুত্বপূর্ণ মামলায় যেখানে অভিযুক্তরা ক্ষমতাশালী হন, সে আর্থিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে বা বাহুবলের দিক থেকে, তাদের বিরুদ্ধে সাক্ষীরা অধিকাংশ সময়ই আদালতে গিয়ে সাক্ষ্য দিতে চান না, বা হাজির হলেও ভুলে গেছি, মনে নেই, এসব বলে এড়িয়ে যান। মানে বিরূপ হয়ে যান, যাদেরকে আমরা বিরূপ হুম, সাক্ষী বলি। সেই সেখানে হয়তো এই ভয়টা কাজ করে, কিন্তু আজ প্রবল ভয় দেখানো হয়, লোক দেখানো হয়। মানে সেক্ষেত্রে যারা প্রভাবশালী তাদের কে দোষী প্রমাণিত করাটা তো খুব কঠিন কাজ। ঠিকই, কিন্তু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা আমাদের নতুন তৈরি হয়েছে, সেখানে রাজ্যের দায়িত্বটা সবচেয়ে বেশি না? নিশ্চয়ই প্রশাসনের যারা দায়িত্বে থাকবেন তাদেরই দায়িত্ব বেশি, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো তাহলে এবং ল অ্যান্ড অর্ডারটা রাজ্যের বিষয়, সেক্ষেত্রে সাক্ষী যারা দেবেন, যেই রাজ্যে ট্রায়াল হচ্ছে সেই রাজ্য সরকারের তো দায়িত্ব বটেই। তাহলে শেখ শাহজাহানের মতো একজন দুর্বৃত্ত যে জেলে বন্দি অবস্থাতেই নানান জনকে নানান রকম হুমকি দিচ্ছে, সন্দেশখালির বিভিন্ন জনের কাছ থেকে এরকম অভিযোগ আমরা পাই। তো আবার এরকম একটা অভিযোগ পাওয়া গেল যে তার বিরুদ্ধে সিবিআই এর মামলায় যিনি অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, তিনি বসিরহাট আদালতের দিকে যাচ্ছিলেন, বসিরহাট আদালতেই যাচ্ছিলেন। যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাওয়ার সময় তার গাড়িতে একটি ফাঁকা ট্রাক এসে ধাক্কা মারে সকাল ৯টা নাগাদ, এবং তার ছেলে আর গাড়ির চালক মারা গেছেন। ভোলানাথ ঘোষ নিজে গুরুতর আহত হয়েছেন বলে শুনছি। এটা তার বড় ছেলে, তিনি একদম পরিষ্কার অভিযোগ করছেন যে শেখ শাহজাহানেরই ঘটানো এই পুরো ঘটনা। ঠিকই, এই অভিযোগের সারবত্তা আছে। যদি ঠিকমতো তদন্ত হয় তাহলে নিশ্চয়ই দেখা যাবে যে ওই সাক্ষীকে ভয় দেখানো বা মেরে ফেলার একটা পরিকল্পনা ছিল। সেরকম ঘটনা খুব অস্বাভাবিক নয়, এবং তার ছেলে যে অভিযোগ করেছে এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। সেই অভিযোগ যথাযথ তদন্ত হবে কি, এটাই আমার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ তদন্তকারী সংস্থারা ইদানিংকালে, সে রাজ্য হোক বা কেন্দ্র হোক, তারা কেউই স্বাধীনভাবে তাদের দক্ষতা নিয়ে কাজ করতে পারছেন না। এটা একটা অদ্ভুত সংকট এখন ভারতবর্ষের সংসদীয় প্রশাসনিক ক্ষেত্রে দেখা যাচ্ছে। এ থেকেই প্রমাণ হয় যে আমরা ভারতবর্ষে যাদের প্রশাসনিক ক্ষমতায় নিয়ে আসছি তারা প্রশাসনিক ক্ষমতায় থাকার যোগ্য নন। ভোলানাথ ঘোষের বড় ছেলে একদম নাম করে ন্যাজাট পঞ্চায়েত সমিতির প্রধান, মানে সভাপতি এবং সহসভাপতি, এই দুজনই এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। কারণ এরাই বকলমে শেখ শাহজাহানের হয়ে সন্দেশখালিতে ওই দুর্বৃত্তরাজ কায়েম রেখেছে, এই অভিযোগটা করছেন। এখন অভিযোগ তো করতেই পারেন, এবং তিনি পরিষ্কার বলছেন এটা খুনেরই চক্রান্ত, এটা কোনো খুনেরই দুর্ঘটনা নয়। পরিকল্পনা ছিল, নিঃসন্দেহে। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে পরিকল্পনাই করা হয়েছিল ওকে সরিয়ে দাও। সেটা থেকেই এই ঘটনা ঘটেছে। তা না হলে এরকম ঘটনা হঠাৎ ঘটে গেছে, এটা ভাবতে কষ্ট হয়। গাড়ি যে গতিতে যাচ্ছিল, শোনা যাচ্ছে এটা, প্রত্যক্ষদর্শীরা আরো সামনে এলে হয়তো আরো বেশি বোঝা যাবে ব্যাপারটা। এরকম দুর্ঘটনা ঘটার কথা না, উল্টো দিক থেকে আসছিল ট্রাকটা। ভোলানাথ ঘোষ আহ, জীবিত আছেন, কিন্তু তার ছোট ছেলে মারা গেছেন। এরপরে ভোলানাথ ঘোষকে এরপরে আরো ভয় দেখানো হবে, তাকে আবার টাকা দিয়ে কেনার চেষ্টা করা হবে। এই যে ঘটনা, যেটাকে দুর্ঘটনা বলে চালাবার চেষ্টা করা হবে, কোনো সাক্ষী পাওয়া যাবে না। কেন, শাহজাহানের মতো দুর্বৃত্তর পেছনে এই রাজ্য প্রশাসন এবং শাসক দল সরাসরি যুক্ত, এটা স্পষ্ট। এখন সেক্ষেত্রে
যতক্ষণ না, আমি আবারও বলি এই কথাটা, মানুষ তারা সকলে মিলে রুখে দাঁড়াচ্ছেন, ততক্ষণ কিন্তু এই ধরনের ঘটনা থেকে রেহাই পাওয়া খুব মুশকিল। পুলিশ তদন্ত করছে, সিবিআইও নিজেদের মতো করে তদন্ত করছেন বা শুরু করেছেন শুনছি। কিন্তু আ গোটা বিষয়টা অত্যন্ত সন্দেহজনক। সন্দেহজনক শুধু না, ভয়াবহ। এটা দিয়ে অন্য ক্ষেত্রের বিভিন্ন যারা সরকারি ক্ষমতাশীল লোকেদের বিরুদ্ধে কথা বলছেন বা সাক্ষ্য দিচ্ছেন, এটা তাদের কাছে একটা বার্তা। এবং গতকালই আমাকে একজন ফোন করেছেন, সে বীরভূমের। তিনি অভিযোগ করছেন পুলিশ বরং তাকেই ধমক টমক দিচ্ছেন। এরকম ঘটনা ঘটছে চারিদিকে। এটা তো আমরা শুনতেই পাই বা দেখতেও পাই যে যারা অভিযোগকারী তারাই গ্রেপ্তার হয়ে যান অনেক সময়। হুম। কিন্তু আ এই হিন্দু মুসলিম রাজনীতি করতে গিয়ে আসল ব্যাপারগুলো যে দিকে অনেক বেশি মনোযোগ থাকা দরকার সেটা কোথাও হারিয়ে যায় আরকি। না, না, এটা তো পরিকল্পনা করেই করা হয়। এই এই যে যখনই সংকট তৈরি হয়, তখনই এই যে ধরুন আজকে এই পার্লামেন্টে হঠাৎ করে বন্দে মাতরম নিয়ে আলোচনা, কি যৌক্তিকতা আছে? হুম, ১৫০ বছর আগে যখন গানটা গাওয়া হয়েছে, লেখা হয়েছে, বিদগ্ধজন যারা ছিলেন তারা করেছেন। এখন হঠাৎ এটা নিয়ে আলোচনা কেন? মানুষের এই যে সমস্যা, সংকট, ইন্ডিগোর এই যে ঘটনা, তো ইন্ডিগোই শাসন করছে এটা। দেশে একদম। কোনো শাসন আছে বলে তো মনে হচ্ছে না। এইসব থেকে মানুষকে ভুলিয়ে দৃষ্টি রাখো। ঘোরানো। হুম। হ্যাঁ, তার মানুষের সবচেয়ে বড় মাদকতা হচ্ছে ধর্ম। ভাবা যায় কলকাতার বুকে একজন ছোট প্যাটিস বিক্রেতাকে এরকম হেনস্থা হতে হলো? তো কল্পনা করতে পারি না আমরা। নাম করা যাবে না। শাসক দলের এক সাংসদ আমাকে বললেন, দাদা আপনাদের আমলে কিন্তু আমরা অনেক নিশ্চিন্তে ছিলাম, এত এই ধর্মীয় খেয়াখই ছিল না। তাদের মধ্যে এই ভাবনা আসছে, চিন্তা হচ্ছে। এটা একবার যদি শুরু করে দেওয়া হয় তাহলে কিন্তু আর তার নিয়ন্ত্রণ সবসময় হাতে থাকে না। থাকবে না তো, থাকবে না তো। মানে প্রশাসনের সম্পূর্ণ চলে যাবে, একেবারে গুন্ডাদের হাতে চলে যাবে। ঠিকই শেখ শাহজাহানরা তো এমনি এই জায়গায় পৌঁছতে পারে না। যদি হুম। প্রশাসনের বা প্রত্যক্ষ শাসক মদত। দলের হ্যাঁ, প্রত্যক্ষ মদত না থাকে তাহলে সম্ভব নয় এইভাবে একটা দুর্বৃত্ত রাজ সেই তো। কায়েম করা একটা এত বড় এলাকায়। আমাদের সবার নজর থাকবে এই বিষয়টার ওপর। কিন্তু সাক্ষীদের সুরক্ষার দিকটা খুব নেই, অবহেলিত। আমাদের দেশে তেমন আইন নেই। আর আইন থাকলে কি হবে? আমাদের দেশে আইন তো কার্যকর করা হয় না। ঠিকই। যা আইন আছে সেটাও যদি যথাযথভাবে কার্যকর করা হয়, তাহলে তো অনেক সমস্যা কমে যায়। আপনাকে অনেক ঠিক আছে। ধন্যবাদ। আপনার অনেকটা সময় ভালো নিলাম। থাকবেন। ভালো হ্যাঁ, থাকবেন। ঠিক। নমস্কার।